আমরা দেখব আমাদের পিসিতে আমরা জাভা কিভাবে ইনস্টল করব। যেহেতু আমরা জাভা স্ট্যান্ডার্ড এডিশন 8 প্রোগ্রামিং শিখতে যাচ্ছি, তো প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের জন্যই আমরা যেই পিসিতে কাজ করব সেই পিসিতে ওই ল্যাঙ্গুয়েজের জন্য স্পেসিফিক এনভায়রনমেন্টাল ভেরিয়েবল প্রয়োজন হয় বা এনভায়রনমেন্ট সেট করার প্রয়োজন হয়। তো জাভা 8 করার জন্য আমাদেরকে যে এনভায়রনমেন্টটা প্রয়োজন হবে সেটা হচ্ছে জেডিকে। এটাকে বলা হয় জাভা স্ট্যান্ডার্ড এডিশনের ডেভেলপমেন্ট কিট, সংক্ষেপে বলা হয় জেডিকে। তো আমরা যদি গুগলে গিয়ে সার্চ করি যে ডাউনলোড জেডিকে 8, যেহেতু আমরা 8 প্রোগ্রামিং করব, তাহলে আমরা প্রথমেই ওরাকলের সাইটে লিঙ্কটা পেয়ে যাচ্ছি, ডাউনলোড জেডিকে 8। এখান থেকে আমরা ফার্স্ট লিঙ্কটা ক্লিক করার পরে যে সাইটটা ওপেন হবে, এই সাইটটা আমরা একটু নিচের দিকে স্ক্রল করলেই দেখব যে যদি আমাদের উইন্ডোজ পিসি হয়ে থাকে, প্রত্যেকটা পিসির জন্য আলাদা আলাদা ভার্সন এখানে রয়েছে। যেমন লিনাক্সের জন্য রয়েছে, তারপরে ম্যাকের জন্য আছে, সোলারিস পিসির জন্য আছে, এবং লাস্টে উইন্ডোজের জন্য আছে। এবং উইন্ডোজের ক্ষেত্রে আমাদের কম্পিউটারটা কত বিটের সেটা আমাদেরকে দেখে নিতে হবে। তো সাধারণত বর্তমান পিসিগুলো 64 বিটের হয়ে থাকে। তো আমরা উইন্ডোজের বিট কিভাবে দেখতে পারি, এই যে আমাদের ডেস্কটপে যে মাই কম্পিউটার বা কম্পিউটার যে আইকন থাকে, এটাতে রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসে গেলে কিন্তু আমরা দেখতে পাবো যে আমাদের পিসিটা কত বিটের। যেমন আমার পিসিটা হচ্ছে 32 বিট অপারেটিং সিস্টেম। তো আপনারা আপনাদের নিজস্ব পিসির কত বিটের সেটা দেখে নেবেন, যেহেতু আমি উইন্ডোজ মেশিনে এটা দেখাচ্ছি। তো যেহেতু 32 বিট অপারেটিং সিস্টেম, সুতরাং আমি ডাউনলোড করব হচ্ছে এটা x86 এর যে exe ভার্সনটা আছে সেটা। আর আপনাদের যদি 64 বিটের হয়ে থাকে তাহলে আপনারা ডাউনলোড করবেন এই exe ফাইলটা। এরপরে আমি বলেছিলাম যে exe ফাইলটা আমাদের পিসিতে যে কোনো জায়গায় রেখে আমরা জাস্ট ডাবল ক্লিক করে এটাকে ইনস্টল করে নিব। এবং ইনস্টল করার জন্য আমাদের বিশেষ কিছু প্রয়োজন হবে না, কোনো বিশেষ কনফিগারেশনের প্রয়োজন হবে না। তার আগে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে যখন আমরা এটা ডাউনলোড করতে যাব তখন আমাদেরকে একটা ইউজার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে ওরাকলের সাইটে। সো আমরা যখন এখানে ক্লিক করব তখন আমাদেরকে একটা ইউজার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলা হবে, এবং এই ইউজার অ্যাকাউন্টটা হচ্ছে ফ্রি অফ কস্ট। সুতরাং এখানে আমরা একটা ইউজার অ্যাকাউন্ট তৈরি করার পরে প্রথমে আমরা সাইন ইন দিলে হবে না, কারণ আমাদের ইউজার নেম পাসওয়ার্ড নাই। তো তখন আমরা হচ্ছে ক্রিয়েট অ্যাকাউন্টে যাব, এবং ক্রিয়েট অ্যাকাউন্টে গিয়ে একটা অ্যাকাউন্ট যেভাবে আমরা অন্যান্য সাইটে ক্রিয়েট করি, ক্রিয়েট করার পরে আমরা হচ্ছে ওই ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে ঢুকলে তখন হচ্ছে আমরা এটা ডাউনলোড করতে পারি। তো বেটার হয় হচ্ছে সবার প্রথমে আপনি এটা ক্রিয়েট অ্যাকাউন্ট করে নেবেন, দেন হচ্ছে ওই ওরাকলের সাইটে এসে login.oracle.com এখানে এসে লগ ইন করে থাকবেন। দেন হচ্ছে এই সাইটের এখানে ঢুকলে যে লিঙ্কটা আমরা পাবো সেই লিঙ্কে সরাসরি ক্লিক করলে তখন আর আমাদেরকে লগ ইন চাইবে না, আমরা ডাইরেক্টলি তখন এটাকে ডাউনলোড করব। তো ডাউনলোড করে ফেলার পরে আমাদের পরবর্তী স্টেপ হচ্ছে এটাকে ইনস্টল করে ফেলা। তো যেটা আমি বলছিলাম যে ইনস্টল করার জন্য আমাদের বিশেষ কোনো কনফিগারেশনের প্রয়োজন নাই, যা কিছু আসবে সেটা হচ্ছে আমরা জাস্ট নেক্সট দিয়ে চলে যাব। তো যখন আমরা এটাকে ইনস্টল করে ফেলবো, সাধারণত এটা আমাদের কম্পিউটারের সি, তারপরে প্রোগ্রাম ফাইলস, এবং এর ভিতরে জাভা নামে একটা ফোল্ডার আমাদের তৈরি হবে, এবং আমরা এই জাভা ফোল্ডারের মধ্যেই আসলে আমাদের ইনস্টল ফাইলটা দেখতে পাবো। তো প্রাথমিক অবস্থায় যখন আমরা একটা ভার্সন ইনস্টল দেব তখন ওইটার জন্য দুইটা ফোল্ডার তৈরি হবে, একটা হচ্ছে জেডিকে এবং ওই ভার্সনের জন্য একটা জেন। আমার পিসিতে কারেন্টলি 6, 7 এবং 8 তিনটে একসাথে দেওয়া আছে। এরকম একাধিক ভার্সন একসাথে থাকলেও কোনো সমস্যা নেই, আমরা চাইলে অনেক ভার্সন একসাথে ইনস্টল দিতে পারি। তো আমরা যেহেতু এখন প্রাথমিক অবস্থায় যদি আমরা ইনস্টল করি, তাহলে আমি যেই ফাইল দুটো সিলেক্ট করে রাখছি, ফোল্ডার দুটো, আপনারা শুধুমাত্র এরকম দুইটা ফোল্ডার দেখতে পাবেন, একটা হচ্ছে জেডিকে এবং একটা হচ্ছে জেআরই। জেডিকে হচ্ছে ডেভেলপমেন্ট কিট, জাভা ডেভেলপমেন্ট কিট, আর
জেআরই হচ্ছে জাভা রান টাইম এনভায়রনমেন্ট। তো জেডিকে এবং জেআরই কি এটা সম্পর্কে আরো ডিটেলস আমরা পরবর্তীতে যাব। এখন এই যে জেডিকে ফোল্ডারটা আছে, আমরা প্রাথমিক পর্যায়ে যদি কোনো আইডিই ব্যবহার না করি, কোনো ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট কোনো সফটওয়্যার যদি আমরা ব্যবহার না করি, তো এরকম ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট সফটওয়্যারগুলো হচ্ছে ইক্লিপস, তারপরে নেটবিনস এবং ইন্টেলিজে আইডি, মোস্ট পপুলার তিনটা আইডি। তো আমরা আমাদের এই কোর্সে পরবর্তীতে নেটবিনস আইডি ব্যবহার করব। তো তার আগে যদি আমাদের কোনো আইডি না থেকে থাকে, তাহলে তখন আমরা একটা জাভা ফাইল কিভাবে লিখে সেটাকে কম্পাইল এবং রান করব, সেটা আমরা প্রথম পর্যায়ে দেখব। দ্বিতীয় পর্যায়ে আমরা বোঝার চেষ্টা করব যে এই যে আমরা ফাইলটাকে কম্পাইল করলাম, রান করলাম, এর মধ্যবর্তী কি কি ঘটনা ঘটলো, ঠিক আছে? তো সেটার আগে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা যেহেতু এই জাভা জেডিকে ইনস্টল দিলাম, এই ইনস্টল ফোল্ডারের মধ্যে আমরা যে কমান্ডগুলো ব্যবহার করব, সেই কমান্ডগুলো সাধারণত এই বিন হচ্ছে বাইনারির সংক্ষিপ্ত রূপ। তো এই বাইনারি ফোল্ডারের মধ্যে অবস্থান করে। যেমন এই জাভা সি হচ্ছে জাভার কম্পাইলার, জাভা হচ্ছে জাভার রান টাইম এনভায়রনমেন্ট, মানে আমরা প্রোগ্রাম রান করব, আমরা জার দিয়ে কোনো জাভার আর্কাইভ ফাইলকে রান করব, এরকম অনেক কিছু আছে। তারপরে আমরা হচ্ছে আরও অনেক ধরনের ইনফরমেশন যদি দেখতে চাই, যেমন জাভা পি, তারপরে ডকুমেন্টেশন দেখতে চাইলে জাভাটা। তো মোট কথা হচ্ছে যে আমরা যে কমান্ডগুলোকে ব্যবহার করব জাভা ফাইলগুলোকে কম্পাইল অ্যান্ড রান করার জন্য, সেই ফাইলগুলো এই ডিরেক্টরির মধ্যে আছে। সি প্রোগ্রাম ফাইলস জাভা জেডিকের ভার্সন /bin এই ডিরেক্টরিটার মধ্যে আছে। তো আমাদেরকে কি করতে হবে যে আমরা যখন এই কমান্ডগুলো লিখব, তখন আমাদের উইন্ডোজ মেশিন যেন এই ফাইলগুলো কোথায় আছে চিনতে পারে, সেটার জন্য আমাদেরকে উইন্ডোজে একটা পাথ ভেরিয়েবল সেট করতে হবে। তো এই যে লোকেশনটা আছে, আমরা এই লোকেশনটাকে কপি করে নিব। কপি করে নেওয়ার পরে আমি দেখিয়েছিলাম যে কিভাবে আমরা হচ্ছে পাথ ভেরিয়েবল সেট আপ করব। আমরা কম্পিউটারে এসে প্রপার্টিসে যাব, এরপর এখান থেকে অ্যাডভান্স সিস্টেম সেটিংস, এবং অ্যাডভান্স সিস্টেম সেটিংস থেকে আমরা হচ্ছে যাব এনভায়রনমেন্টাল ভেরিয়েবল নামে একটা অপশন আছে, সেটা হচ্ছে এইটা এনভায়রনমেন্ট ভেরিয়েবলস। এই এনভায়রনমেন্ট ভেরিয়েবলসের মধ্যে গেলে আমরা দেখব যে এখানে একটা সেকশন আছে ইউজার ভেরিয়েবলস এবং এখানে একটা সেকশন আছে সিস্টেম ভেরিয়েবলস। তো আমরা এই দুই জায়গাতেই পাথ নামে দুটো ভেরিয়েবল, যদি এটা অলরেডি থেকে থাকে তাহলে আমরা হচ্ছে অলরেডি থেকে থাকলে আমরা এডিটে যাব। এডিটে গিয়ে যেমন আমার যেহেতু উইন্ডোজ 7, সেজন্য এই সমস্ত ভেরিয়েবল, মানে আমার পিসিতে যত ধরনের আলাদা সফটওয়্যার আছে এবং প্রত্যেকটার জন্য কিন্তু এরকম পাথ ভেরিয়েবল প্রয়োজন হয়, সেটা জাভা ছাড়াও আরও অনেক কিছু হতে পারে। তো সবগুলো পাথ এখানে এইভাবে একসাথে দেওয়া আছে। আপনাদের যদি উইন্ডোজ 10 মেশিন হয়ে থাকে তাহলে দেখবেন যে একটা আলাদা লিস্ট আসতেছে এবং ওই প্রত্যেকটা লিস্টের ভিতরে আলাদা আলাদাভাবে নামগুলো দেখা যাচ্ছে। তো আমরা কি করব যে যদি আমরা নিউতে যাই, তাহলে এই নিউ অলরেডি পাথ তো আমাদের আসলে তৈরি করাই আছে এখানে। যদি এখানে পাথ নামে কোনো ভেরিয়েবল তৈরি না করা থাকে, তখন আমরা নিউতে যাব। নিউতে গিয়ে এখানে পাথ লিখব, ভেরিয়েবলের নাম পাথ, এবং এখানে আমরা হচ্ছে ওই লোকেশন, সরি এখানে হচ্ছে আমরা আমি লোকেশনটা আসলে কপি করি নাই, তো এই লোকেশনটাকে আমরা হচ্ছে কপি করব। কপি করে আমরা হচ্ছে এখানে বসিয়ে দিই এই লোকেশনটা দিয়ে, আমরা ওকে করে বের হয়ে আসবো। আর যেহেতু অলরেডি আমার এখানে পাথ ভেরিয়েবল নামে একটা ভেরিয়েবল তৈরি করা আছে, সেক্ষেত্রে তখন আমরা কি করব যে আমরা এডিটে যাব। এডিটে গেলে দেখব যে উইন্ডোজ 10-এ আমরা দেখব যে একটা লিস্ট দেখা যাচ্ছে। আর যেহেতু আমার উইন্ডোজ 7, তখন আমরা কি করব যে সবার লাস্টে চলে যাব, সবার লাস্টে গিয়ে একটা সেমিকোলন দিব। সেমিকোলন দেওয়ার পরে ওই লিঙ্কটাকে আমি বসিয়ে দিব। এই সেম কাজটা আমরা এখানেও করব। যে সিস্টেম ভেরিয়েবল আছে, এই সিস্টেম ভেরিয়েবলের মধ্যে অবশ্যই এরকম পাথ নামে একটা ভেরিয়েবল আছে। এখানেও আমরা হচ্ছে এডিট সেকশনে গিয়ে ওই লিস্টের ভিতরে ওই পাথটাকে অ্যাড করে দেব যদি না থাকে, এবং আমরা এই যতগুলো স্ক্রিন আছে এই স্ক্রিনগুলোকে ওকে করে বের হয়ে আসবো। যেহেতু আমার অলরেডি এটা সেটআপ আছে, সেজন্য আমি এখন ওকে করছি না। তো জাস্ট এতটুকুই কাজ।
এই কাজটা আমাদের প্রয়োজন হবে যে আমরা যখন জাভা অ্যাপ্লিকেশনগুলোকে আমাদের কমান্ড প্রম্পট থেকে এক্সিকিউট করব সেই কারণে। কিন্তু যখন আমরা আইডিই ব্যবহার করব, সাথে আমরা ইক্লিপস অথবা নেটবিনস ব্যবহার করব, তখন আমাদের এই পাথ ভেরিয়েবল সেট করার প্রয়োজন নাই, কারণ তখন আমাদের মেশিন অলরেডি এই পাথটা কোথায় আছে সেটা চিনে যাবে। এরপরে আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম যে একটা জাভা ফাইল আমরা কিভাবে তৈরি করব, একটা সিম্পল জাভা ফাইল। তো সেজন্য আমি বলেছিলাম যে আমরা জাভা ফাইলকে আমরা যে কোনো জায়গায় রাখতে পারি, ইভেন আমরা এই ডেস্কটপেও রাখতে পারি, অথবা যে কোনো ড্রাইভে যে কোনো ফোল্ডারের মধ্যে আমরা রাখতে পারি। একটা জাভা ফাইল ক্রিয়েট করার জন্য সরাসরি তো আমরা নিউ দিয়ে কোনো জাভা ফাইল তৈরি করতে পারি না, সেজন্য সবার প্রথমে আমরা হচ্ছে এরকম একটা যে কোনো একটা টেক্সট ডকুমেন্ট নিয়ে নিয়েছিলাম, এবং টেক্সট ডকুমেন্টের ওই যে এক্সটেনশন দেখা যাচ্ছে .txt, সো একটা ফাইলের যেন এক্সটেনশন দেখা যায় সেটাও আবার আমাদেরকে বিবেচনায় রাখতে হবে। তো এই এক্সটেনশনটা যদি দেখা না যায়, পরবর্তীতে যখন আমি এটাকে জাভা এক্সটেনশন দিয়ে চেঞ্জ করব তখন কিন্তু এটা আলটিমেটলি চেঞ্জ হবে না। তো এক্সটেনশনটা আমরা কিভাবে ওপেন করতে পারি, আমরা জাস্ট একটা মাই কম্পিউটার বা আমাদের হচ্ছে যে এক্সপ্লোরার আছে, ফাইল এক্সপ্লোরার, সেটা ওপেন করে আমরা হচ্ছে টুলস এবং ফোল্ডার অপশন, এখান থেকে ভিউ, এখানে গিয়ে আমরা এখানে দেখব যে একটা সেকশন আছে যে হাইড এক্সটেনশন ফর নন ফাইল টাইপস। আমরা যদি এটাকে টিক মার্ক দিয়ে দেই, তাহলে যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে তখন আমরা হচ্ছে এই ফাইলের এক্সটেনশনটা দেখতে পাচ্ছি না। সো দ্যাট যদি আমি এই ফাইলের নামটা চেঞ্জ করি, যে আমি দিলাম abc.java, তো এভাবে আমি ফাইলের এক্সটেনশন চেঞ্জ করলাম, কিন্তু আলটিমেটলি এটা কিন্তু abc.java মানে এই ফাইলের এক্সটেনশনটা কিন্তু চেঞ্জ হবে। তো আমরা জানি যে প্রত্যেকটা ফাইলের টাইপের একটা নির্দিষ্ট এক্সটেনশন থাকে, যেমন যদি পিডিএফ ফাইল হয় এটার এক্সটেনশন থাকে পিডিএফ, তাই না? exe হলে exe, ডক ফাইল হলে ডক বা docx, এক্সেল ফাইল হলে এক্সেল বা এক্সএলএস, ইমেজ ফাইল হলে জেপিজি, এরকম প্রত্যেকটা ফাইলের একটা নির্দিষ্ট এক্সটেনশন থাকে। তো জাভা ফাইলেরও একটা নির্দিষ্ট এক্সটেনশন থাকতে হবে। কিন্তু সমস্যা হলো যে যেহেতু আমরা এখানে এক্সটেনশনটা এখন হাইড করে রাখছি, সেহেতু এটা যখন সে দেখাচ্ছে তখন কিন্তু টাইপ দেখাচ্ছে টেক্সট ডকুমেন্ট, তার মানে আলটিমেটলি কিন্তু এটার এক্সটেনশন চেঞ্জ হয় না। সো আমরা যখন হচ্ছে এই এক্সটেনশনটা যদি আমরা হচ্ছে হাইড করে দিই, মানে ওপেন করে দিই, সো আমরা যদি এই হাইটটাকে তুলে দেই, তাহলে তখন আমরা দেখতে পাবো যে অ্যাকচুয়ালি এটা কি হয়ে আছে, abc.java.text, তার মানে আলটিমেটলি কিন্তু এটা একটা টেক্সট ফাইল। ঠিক আছে? তো এই জন্য আমাদের এক্সটেনশনটা শো করা জরুরি। তো তখন আমরা কি করব, যে এই ফাইলটাকে আমরা যখন রিনেম করব তখন আমরা হচ্ছে এই টেক্সট এক্সটেনশন তুলে দিয়ে আমরা তখন এটাকে জাভা এক্সটেনশন দিব। তো তাহলে তখন এটা জাভা এক্সটেনশন হয়ে গেল, এবং আমার ফাইলটা এখন দেখাচ্ছে যে এটা হচ্ছে জাভা ফাইল। ঠিক আছে? তো এখন এরপরের প্রশ্ন হচ্ছে যে আমরা এটার ভিতরে আসলে কোডগুলো কিভাবে লিখব। তা আমি এটা আপাতত মুছে দিচ্ছি, ডিলিট করে দিচ্ছি। সো এখানে আমার অলরেডি এরকম একটা hello.java, যেটা আমি গতদিন তৈরি করেছিলাম, একটা ফাইল তৈরি করা আছে। তো এই ফাইলটাকে আমরা হচ্ছে জাস্ট সিম্পল যে টেক্সট ওপেন উইথ যে নোটপ্যাড, আমরা এই জাস্ট নোটপ্যাড দিয়ে ওপেন করব, এবং নোট ওপেন করার পরে আমরা হচ্ছে এই কোডগুলো লিখব। তো এই ছিল হচ্ছে আমাদের ফাইল আমরা কিভাবে নিব।